এখন তো কত নতুন ছেলে সিরিয়ালে অভিনয় করছে, বল দেবাংশুদার সাথে আলাপ করিয়ে দে, দেখ ওকে হিরো টিরো নেয় কিনা। এই কথাটা আমার জীবন পাল্টে দেয়। আমি বললাম বাহ। তোমার কি মনে হয় কতটা আশাবাদী তুমি এখান থেকে ব্যাপারটা রিভাইভ করে একটা জায়গায় যাবে? তো হিরো যতই মার খাক, ধুলোটা উঠবে, চোখটা একটু মিটিমিটি খুলবে, হাতটা মুঠো হয়ে আসবে, হিরো তো ঘুরে দাঁড়াবে। তুমি যখন এই সমস্ত মানুষের সংস্পর্শে এলে, থিয়েটার করা শুরু করলে, প্রাথমিকভাবে কি কি ধারণা বদলালো? প্রথমেই যেই ধারণাটা বদলালো হচ্ছে যে আমি অভিনয় পারি। এরকম কোনো প্ল্যান ছিল যে আমার জীবনে এইটা আমি চাই, বা এইরকম একটা দিকে আমার জীবনটা গেলে ভালো হয়? এবং তখন আমার আইডিয়েশন ছিল যে আমি দেবদার মতন হব আর কি, ওরকম একটা হিরো হবো যে 50 জনকে। না, ঠিক আছে, জার্নিটা ঠিক রাস্তায় করছি। এইরকম মাইলস্টোনস কি কি আছে? শ্রীকান্ত তাদেরকে প্রচণ্ড প্রভাবিত করেছে, এবং তারা এখনও হয়তো আমার নাম জানে না, কেউ জানে না আমার নাম ঋষভ বসু, কিন্তু তারা আমাকে শ্রীকান্ত বলে আইডেন্টিফাই করে। কিন্তু আজ যখন এই ছোট 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 করে ইভেন্টগুলো হয়, যখন ভটভটি জিতে যায়, যখন ধ্রুব জিতে যায়, যখন একাডেমি জিতে যায়, তখন আমার মনে হয় না, ঠিক ঠিক পাথেই আছি। তার বাইরে আমি দেখেছি অনেকেই এইভাবে ভাবে। তোমার ভাবনাটা কিরকম? কোথাও গিয়ে ট্রুথটা, যে আলটিমেট ট্রুথটা অভিনেতা হিসেবে আমরা ছোঁয়ার চেষ্টা করি, হয়তো সবসময় পারি না। এরকম কোনো ডিফাইনিং মোমেন্ট মনে আছে? একটা পয়েন্ট আসলো যেখানে আমার মনে হলো হঠাৎ করে মহিলাদের নিয়ে একটা বিশাল আর্টিকেল বেরিয়েছিল আমাকে জড়িয়ে আর কি, এবং আমার মনে আছে আমার মা আমাকে প্রথম ওই নিউজটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বললেন, এবার তুই বিখ্যাত হলি। সো আজকে আমাদের সঙ্গে আছেন ঋষভ বাসু। ঋষভ বাসু হলো এই মুহূর্তে যাদের যেই সব ইয়াং অ্যাক্টার্সরা আসছে তাদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড যারা যারা হচ্ছেন তাদের মধ্যে অন্যতম নাম। এবং আমি অনেক দিন ধরে ওর কাজ দেখছি, বাট ওর সঙ্গে আলাপ আমার বেশ কিছুদিন আগেই একটা কাজ করতে গিয়ে, সেটা হলো ধ্রুবর আশ্চর্য জীবন। তো সেখান থেকে আমার মনে হচ্ছিল যে ওর সঙ্গে একটা এপিসোড করবো, কিন্তু সুযোগ, ওর টাইমিং আমার টাইমিং মিলে আমরা করে উঠতে পারছিলাম না। বাট ফাইনালি হেয়ার। সো ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। ঋষভ, কেমন আছো বলো? খুবই ভালো আছি, কারণ সিনেমা আমার একটা হলে আবার রিলিজ করেছে 3 নম্বর বার, এবং আরেকটা নতুন ছবি উইন্ডোজ প্রোডাকশন হাউসের ফুলপিশিও এডওয়ার্ড, সেটাও এই মাসে রিলিজ হচ্ছে। তো গরমে সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু আমি মজা পাচ্ছি, কারণ আমার দুটো সিনেমা হলে চলবে একসাথে। হ্যাঁ, এই যে একজন অভিনেতা হিসেবে আস্তে 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 পরিচিতি পাওয়া, কিন্তু এটা তো একটা এখনকার জায়গার থেকে দেখি আমি সবসময়, আমার মনে হয় আমি শুরু করি ছোটোবেলা থেকে আমার প্রত্যেকটা এপিসোডই। তোমার ছোটোবেলা কোথায় কেটেছে, কীভাবে কেটেছে, এবং ছোটোবেলায় কী কী ছিল? আমার ছোটোবেলা কেটেছে কাঁকুরগাছিতেই আমি বড় হয়েছি। ওখানে ছোটোবেলা থেকে আমাদের কোয়ার্টার আর কি, খুব পুরনো পাড়া, উত্তর কলকাতার পাড়া, কিন্তু কোয়ার্টার। তো ওখানে ওটা না একটা কমিউনিটির মতন, তো ওখানে সবাই সবাইকে চেনে, এবং যা হয় আর কি, পাশের বাড়িতে কি রান্না হচ্ছে সেটাও আমরা প্রত্যেক দিন জানতে পারি, কারণ ওই গন্ধটা চলে আসে। ওই পাড়ার ব্যাপারটা আছে। এবং ছোটোবেলা থেকে যা হয় আর কি, উত্তর কলকাতায় যেরমভাবে ছেলেরা বেড়ে ওঠে আর কি, রকে আড্ডা মেরে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ক্যারাম পাড়ায় খেলে, মারামারি করে, এইসব করে বড় হওয়া। এবং কিন্তু তার মধ্যেও যেটা আমার সব থেকে বেশি সবসময় আমার গাইডিং ফোর্স হিসাবে থেকেছে, সেটা হচ্ছে আমার বাবা মার সাপোর্ট। কারণ আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আর কি। তো সেখানে আমি অভিনয়কে নিজের পেশা হিসাবে নেব, এটা একটা কিছুটা বিলাসিতাই বলা যেতে পারে আমাদের মতন পরিবারে। তো ইনিশিয়ালি বাবা খুব একটা ইন্টারেস্টেড ছিলেন। ইন্টারেস্টটা আসলো কোথা থেকে অভিনেতা হবো? এটা একটা খুবই লং স্টোরি। অ্যাকচুয়ালি আমি খুবই ভালো স্পোর্টসম্যান ছিলাম, আমি ফুটবলার ছিলাম। তুমি এখনো তো খেলো? এখনো খেলি। তো আমি অ্যাসপায়ার করতাম যে আমি ফুটবলার হব, আমি বাইচুং ভুটিয়া হব, এটা আমার জীবনের স্বপ্ন ছিল। তো 12-এ পড়াকালীন এরকম পাড়ার একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে পায়ে চোট লাগে, আমার লিগামেন্ট ছিঁড়ে যায়, এবং ডাক্তার বলেন যে অপারেশন না করলে তুমি প্রফেশনাল ফুটবলার আর হতে পারবে না। এবার যা হয় আর কি, বাবা বলেন যে ফুটবল খেলে তোমার এমনিও খুব একটা কিছু হবে না, তুমি কি ভাবছো ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবে, ইন্ডিয়ার হয়ে খেলবে, সেটা হবে না, এখন চাকরিও পাবে না। যা হয় আর কি, মানে বাবার তো একটা ভয় থাকে যে ছেলের ভবিষ্যৎ কি হবে। একদম। তো যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, বাবা চেয়েছিলেন যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ি।
কিন্তু আমার অন্যরকম ভাবনা চিন্তা ছিল। তো আমি ভাবছি কী হব, ফুটবলটা তো খেলা যাবে না, তাহলে কি করা যায়? তো সেই সময় আমি খুব রেডিও শুনতাম, এফএম। তখন প্রচুর নতুন নতুন এফএম চ্যানেল ঢুকেছে এবং আমার একটা বদভ্যাস ছিল অঙ্ক করতে করতে এফএমে গান শোনা। ইনফ্যাক্ট আমি অঙ্ক পরীক্ষা দিতে হলে গানও করতাম, অনেকবার বকাও খেয়েছি আর কি ইনভিজিলেটরের কাছে। তো তখন আমার মনে হচ্ছিল আমি রেডিও জকি হতে পারি, কারণ আমি খুব ভালো কথা বলতাম, বন্ধুদের মধ্যে সবসময় বক 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 করতাম, আমি রেডিও জকি হতে পারি। রেডিও জকি হব ভেবে আমি একটা অডিশন দিলাম একটি এফএম চ্যানেলে, সেখানে সিলেক্টেডও হলাম। কিন্তু যখন সিলেক্টেড হয়ে ওরা আমাকে ডাকলো তখন ওরা জানলো আমি সবেমাত্র 12 মানে দেবো আর কি। তো ওরা বললো আমাদের তো মিনিমাম রিকোয়ারমেন্ট গ্র্যাজুয়েশন। তখন একজন আরজে ছিলেন, আরজে রাকেশ আর প্রজ্ঞা, ওরা শো করতো। রাকেশ দা আমাকে তখন সাজেস্ট করেন যে তুই মাস কমিউনিকেশন পড়, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান আরজে তুই মাস কমিউনিকেশন পড়, সেখান থেকে খুব ইজি হয়ে যাবে। তো আমি সেন্ট জেভিয়ার্সে পরীক্ষা দিই এবং চান্স পাই। তখন তো আর কি নতুন একটা জগৎ, সেন্ট জেভিয়ার্সের মতন এত বড় একটা কলেজ, সেখানে এত ভাস্ট একটা ওয়ার্ল্ড। আর এই মাস কমিউনিকেশনের মধ্যে প্রচুর ফিল্ম রিলেটেড পড়াশোনা ছিল। এবার ফিল্মে আমার দৌড় হচ্ছে দিওয়ার, ডন, মানে বাড়িতে যেগুলো ওই টিভিতে আইদার বাবা দেখতেন হচ্ছে মারপিটের সিনেমা, অমিতাভ বচ্চন, ব্রুসলি, সিলভেস্টার স্ট্যালোন, আর্নল্ড, আর মা দেখতেন ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, পুরনো বাংলা সিনেমা। একদম অদ্ভুত বিপরীত দুটো মেরুর সিনেমা দেখে আমি বড় হয়েছি এবং দুটোই সমানভাবে এনজয় করেছি। আমার মনে হয় অনেকের ছোটবেলাতেই আমাদের এই দুটো কিন্তু ছিল একদম। এবং তখন পাশাপাশি বাংলা সিনেমা আমরা অঞ্জন চৌধুরী বা স্বপন সাহা বা হরনাথ চক্রবর্তী এনাদের সিনেমাও কিন্তু সমানভাবে দেখছি, কমার্শিয়াল সিনেমার কথা বলি। তো আমার তখন মনে হলো যে বাবা সিনেমা কি করব। তো আমার এক দূরসম্পর্কের দিদি তখন একটি সিরিয়ালে অভিনয় করতো, খুব বিখ্যাত সিরিয়াল মা, সেটা বহু বছর চলেছিল। তো আমি কলেজ শেষে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বিকেলবেলা দাসানিতে যেতাম শুটিং দেখতে, যে কি করে ক্যামেরা অপারেট করে। ততদিনে তোমার এইটুকু ইচ্ছা হয়েছে যে সিনেমার সঙ্গে আমি কোন সিনেমা সিরিয়ালের সঙ্গে যুক্ত হব? না, তখন অভিনয়ের কথা মাথায় আসেনি, তখন হয়েছিল পড়াতে আছে, আমি তো শিখিনি। এবার কলেজে ক্যামেরা শেখাবে, সাউন্ড শেখাবে, আমার বাড়িতে তো কারুর জাস্ট জিরো নলেজ। তো আমি গেলাম দাসানিতে এবং দেখতাম, বসে বসে শুটিং দেখতাম, এবং দিদি ওই বিকেলবেলার মুড়ি চানাচুর এলে তার থেকেও একটু ভাগ পাওয়া যেত। তো একজন কে বলেছিলেন, এখন আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু গ্রিন রুমে একজন আমাকে দেখে বলেছিলেন, আমার দিদিকে বলেছিলেন আর কি, যে বাহ রিমি, তোর ভাইকে তো বেশ মিষ্টি দেখতে, টুকটুকে দেখতে, এখন তো কত নতুন ছেলে সিরিয়ালে অভিনয় করছে, বল দেবাংশুদার সাথে আলাপ করিয়ে দে, দেখ ওকে হিরো টিরো নেয় কিনা। এই কথাটা আমার জীবন পাল্টে দেয়। আমি বললাম বাহ, এটা তো খুব ভালো ব্যাপার, এটা তো একটা করা যায় যেখানে আমি ভ্যালিডেশন দিল। এবং আমার একটা তখন এজেন্ডা ছিল, বিখ্যাত হতে হবে কিন্তু বেশি পড়াশোনা করতে পারবো, পড়াশোনার বাইরে গিয়ে। তো আমি বাড়িতে নাচতে নাচতে এসে মাকে বললাম যে মা, আমি ভাবছি আমি সিরিয়ালে, আমি দিদির ওখানে গেছিলাম, সবাই আমাকে দেখে টেকে বললো বেশ ভালো দেখতে, তো আমি ভাবছি আমি সিরিয়ালে অভিনয় করবো, মানে যেমন কালকেই করবো আর কি, এরকম ভাবে। তো মা বললেন তুমি সিরিয়ালে, তুমি তো কোনোদিনও অভিনয় করোনি, তুমি তো খেলাধুলা সবসময় এসব নিয়েই থেকেছো, তো এটা তো একটা আর্ট ফর্ম, সেটা তোমাকে শিখতে হবে। এবং অভিনয় করতে, যদি তুমি অভিনয় শিখতে চাও তাহলে থিয়েটার হচ্ছে প্ল্যাটফর্ম। তো তুমি থিয়েটার করো, থিয়েটারে ঢোকো, কোনো একটা গ্রুপে ঢুকে কয়েকদিন থিয়েটার করো, শেখো আগে, তারপরে গিয়ে সিরিয়ালে অভিনয় করো। আমি বললাম ঠিক, মা বলছেন যখন নিশ্চয়ই ঠিক হবে। ঠিকই বলেছেন। তো সেই আমার থিয়েটার করা শুরু দেবেশ চট্টোপাধ্যায়ের সাথে সংস্কৃতিতে। এবং সেই সময় গৌতমদার সান্নিধ্য পাওয়া, দেবশঙ্করদার সান্নিধ্য পাওয়া, ওইগুলো পেতে পেতে এমন একটা সময় আসলো, আমি 2 বছরের মধ্যে থিয়েটারের জন্য একটা স্কলারশিপও পেয়ে গেলাম, ন্যাশনাল, যেটা সরকার দেয় আর কি, মিনিস্ট্রি অফ কালচার থেকে দেয় একটা জুনিয়র স্কলারশিপ, সেইটা পেলাম। এবং তারপরে আমার সিরিয়াল করার ইচ্ছে চলে গেল। তখন আমার শুধু মনে হলো আমি সারা জীবন যদি থিয়েটার করে যেতে পারি। থিয়েটারের একটা এই জিনিস কিন্তু আছে, ভীষণ একটা নেশা আর কি, ভীষণ অ্যাডিকটিভ। এবং তারপরে আস্তে আস্তে বহু দলে টুকটুক টুকটুক করে কাজ করতে করতে আমি বহুরূপীতে কাজ করা শুরু করলাম। মানে এক প্রকার আমার বাংলার যিনি টিচার ছিলেন সুমিতা বসু, উনি খুবই পুরনো বহুরূপীর, সৌমিত্র বসুর স্ত্রী, উনি অনেক পুরনো বহুরূপীর অভিনেত্রী। তো ম্যাম আমাকে তখন বললেন যে তুই বহুরূপীতে এসে কাজ কর, এখানে আমরা একটা নতুন টিম তৈরি করছি, অনেক নতুন নাটক করব। সেই বহুরূপী, এবং সেইখান থেকে আস্তে আস্তে সিনেমা, টেলিভিশন, ওয়েব। এখানে আমি একটা পয়েন্টে একটুখানি বিস্তারে যেতে চাই, সেটা হলো তার আগে কফি খাবে? হ্যাঁ, কফি খেতে, কফি একটু করুন, ব্ল্যাক কফি, চিনি ছাড়া কোন না একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনেছি আমি। এই কলম্বিয়ান ব্রুটা করিস, কলম্বিয়ান ব্রুটা আমার ভালো লাগে তো। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার ফিরি সেখানে, যেটা আমি বলছিলাম, এই যে থিয়েটার করতে গেলে তার আগে তোমার
পার্সপেক্টিভ টুয়ার্ডস অ্যাক্টিং, বা তুমি ওই যে ওই কথাটা শুনলে একজন বললো বা দেখতে তো ভালোই, তাহলে তো তোমার মনে হলো যে হ্যাঁ ঠিক আছে বলছে যখন তাহলে করতে পারি। কিন্তু তারপর তুমি যখন এই সমস্ত মানুষের সংস্পর্শে এলে, থিয়েটার করা শুরু করলে, প্রাথমিকভাবে কি কি ধারণা বদলালো? প্রথমেই যেই ধারণাটা বদলালো হচ্ছে যে আমি অভিনয় পারি। সেটাই আমি বুঝতে পারলাম যে আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু জানি না। এবং সেটা আমি এখনও নতুন কোনো সিনেমায় যখন কাজ করতে যাই বা কোনো প্রজেক্টে কাজ করতে যাই, আমি এখনও এটা ভেবেই যাই যে আমি কিচ্ছু জানি না, এর আগে কিছু করিনি, এর পরেও কিছু করবো কি না জানি না, এটাই আমার প্রথম এবং শেষ কাজ। কিন্তু তারপরে আস্তে আস্তে যেটা এইসব মানুষদের সান্নিধ্যে এসে, পরবর্তীকালে আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেও গেছিলাম, সেখানেও অনেক ভালো ভালো মানুষের, ভালো ভালো শিক্ষকের সান্নিধ্য পেয়েছি। এবং যেটা ওনারা করেছেন সেটা হচ্ছে এই যে অভিনয়, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে অভিনয় তো সেইভাবে শেখানো কাউকে যায় না, সেটা কারুর ভেতরে থাকে, কারুর থাকে না আর কি, Right. বা সবার ভেতরেই থাকে, কেউ এক্সপ্লোর করতে পারে না, Right, ট্যাপ right, করতে পারে না। হ্যাঁ। ওইটা আমাকে ওনারা শিখিয়েছেন যে আমার মধ্যে কি কি আছে, এবং আমার আশেপাশে যারা আছেন তাদেরকে অবজার্ভ করা, পারিপার্শ্বিককে অবজার্ভ করা, আরও বেশি বেশি করে সাহিত্য পড়া, সিনেমা দেখা, নাটক দেখা, সেগুলো থেকে নিজের এক্সপ্লোর করা। তো এই যে সেলফ এক্সপ্লোরেশনটা, ওই জার্নিটা, ওই অ্যাডভেঞ্চারটা, সেইটার বীজ কোথাও এই মানুষগুলো আমার মধ্যে বপন করে দিয়েছিলেন, এবং সেটা আজও আমি বয়ে চলেছি। আমার মনে হয় এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা বললে, যে সবচেয়ে আগে আমার মনে হয় এটা তো বোঝা উচিত যে আমরা কি পারি না, কি পারি তো একটা ছোট্ট পার্ট, বাট কি পারি না সেটা বোঝা খুব জরুরি। ট্রু ট্রু। যখন থিয়েটার করছো, থিয়েটারের তো একটা লাইভ অডিয়েন্স রিয়াকশন পাওয়া যায়, যেই রিয়াকশনটাই সবচেয়ে বড় নেশা। প্লাস থিয়েটারের যে অ্যাটমসফিয়ারটা, ওই স্টেজ, ওই লাইট, ওই পুরোটার মধ্যে একটা নেশা ওই আছে। পুরো প্রসেসটাই একটা যাপন, ওই রিহার্সাল স্পেস থেকে Backstage, শুরু করে, ব্যাক স্টেজ থেকে শুরু মানে করে। আমার তো পার্সোনালি আমি ব্যাক স্টেজ করতে আমার দারুণ লাগে, আমার মানে থিয়েটার মানে পারফর্ম করতে আমিও যতদিন করেছি আর কি। এই যে এবার থিয়েটার থেকে সিনেমায় আসা, এই দুটোর মধ্যে একটা তো একটা মানুষ জেনারেলি বলে যে একটা ডিফারেন্স আছে, একটা অন্যরকম জিনিস আছে। তো তুমি থিয়েটার অনেক দিনই করেছো প্রায়, তারপর তুমি যখন স্ক্রিনে আসলে, তো তোমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ, আমি থিয়েটার করতে করতেই সেই বয়সে কিছু টুকটাক টেলিভিশনে সিআইডি বাংলা হতো, সেখানে একটা ফুটবলারের রোল ছিল বলে আমার এক বন্ধু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, বলছে ফুটবলারের রোল তুই ভালো করবি, চল তোকে নিয়ে যাই। আচ্ছা, ওইটা আমার প্রথম কাজ, সিআইডি বাংলা। এবং একটি সেই সময় পশ্চিমবঙ্গ সরকার থেকে গ্যালিলিওর ওপর একটি তথ্যচিত্র হয়েছিল, সেখানে উনি নেই এখন, পার্থসারথী দেব, পার্থ জেঠু তখন করেছিলেন গ্যালিলিও, এবং আমি ওনার ছাত্র ভিভিয়ানির চরিত্রে অভিনয় করেছিলাম। তো এরকম টুকটুক টুকটুক করছিলাম। আমার প্রথম মেজর কাজ হচ্ছে মেঘনাদ বধ রহস্য, অনিক দত্তের সাথে। সেটা একটা অদ্ভুত যোগ আর কি। আমার একটি বন্ধু ওই ক্রুতে যোগ দিয়েছিল, তো বলছিল আমার একটা পাসিং রোল আছে, তুই করবি? বললাম হ্যাঁ হ্যাঁ করবো, কেন করবো না আর কি, মানে অনিক দত্তের ছবি, ভূতের ভবিষ্যৎ। আর তখন তোমার এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে বড় রোলই করতে হবে? না 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 না, তখন আমি কাজ, মানে ক্যামেরার সামনে অভিনয় করব, তাও অনিক দত্তের সিনেমা, এটাই আমার কাছে আর কি পৃথিবী পেয়ে যাওয়ার মতন আর কি। তো আমি গেলাম অনিকদার অফিসে, এবং ঢোকার সঙ্গে সঙ্গে অনিকদা দেখে আমার প্রথম কথা, আমার এখনও মনে আছে, অনিকদা আমাকে দেখেই বলেছিলেন, আরে ওকে তো একদম বেনুদার মতন দেখতে। এবং ঘটনাচক্রে সেই সিনেমায় বেনু কাকু মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন, এবং তার একটি ছোটবেলার, হয়তো স্বল্প দৈর্ঘ্যের কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার ছোটবেলার একটা অংশ ছিল যেই চরিত্রে আমি অভিনয় করেছি। মনে পড়লো তোমার কথাটা শুনে, হ্যাঁ রাইট রাইট। এবং সেই সময় ওই ফিল্ম ইউনিটে ওই অত গুণী মানুষ, অত লেজেন্ডারি মানুষ, মানে ইন্দ্রনীল ঘোষ, অভিক মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির দা, বিক্রম দা, অনিকদা হিমসেলফ, সোহাগ আন্টি, সায়নী, সৌরসিনীর ওটা প্রথম ছবি, সেটা দারুণ টিম হয়ে গেল। এবং কোথাও গিয়ে যে আমি যে একজন আউটসাইডার, প্রথম একটা কাজ করতে এসছি, একটা ছোট্ট রোলে অভিনয় করছি, সেটা আমাকে কেউ ফিল করতে দেননি। সবাই আমাকে আপন করে, রোজ শুটিংয়ের পর আমরা বোলপুরে, আমার মনে আছে আউটডোর হয়েছিল, আমরা শুটিংয়ের পরে সবাই বসে আড্ডা মারতাম এবং গান বাজনা হতো, এবং আমি সবাইকে নকল করে করে দেখাতাম অনিকদা কীভাবে কথা বলেন, অনিকদা কীভাবে কথা বলে। তো সেই করে আমার শুরু, এবং তারপরে আস্তে আস্তে তুমি একটা জিনিস বোধহয় বুঝতে পারলে যে অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়েছে। সেটা আমি খুব ভয় ছিলাম যে এই মানুষগুলো, মানে আমি কথা বলতে ভয় পেতাম তখন, যে আমি ভুল করে ফেলবো না তো। অভিনয় করতে গিয়েও তখন মানে বুকের ভেতরটা ডিপ ডিপ করতে, যে ভুল করে ফেলবো না তো। অনিকদার সাথে কাজ যারা করেছে তারা জানে আর কি, যে অনিকদা কিরকম, ফ্লোরে কিরকম এবং ফ্লোরের বাইরে কিরকম। অনিকদার সঙ্গে তো তারপরেও কাজ করেছি, অপরাজিত করেছি, বরুণ বাবুর বন্ধু করেছি।
অনেক কাজ করেছি আর কি। তো ওই আমার প্রথম মেজর কাজ বলতে মেঘনাদ বধ রহস্য। এবার একটা কাজ করার পরে একটা মানুষের মাথায় একটা এক্সপেকটেশন সেট হয়, কিংবা তার লাইফ পাথ কীভাবে চলতে পারে সেটাও সে নিজের মতো করে ভাবে। সেই সময় তুমি কি ভাবছিলে যে তোমার এরকম কোনো প্ল্যান ছিল যে আমার জীবনে এইটা আমি চাই, বা এইরকম একটা দিকে আমার জীবনটা গেলে ভালো হয়? আমি খুব অনেস্টলি বলি অর্ণবদা তোমাকে, যে আমি খুবই কমার্শিয়াল সিনেমার ভক্ত। আচ্ছা। এবং আমি বুম্বাদা, দেবদা, জিদ্দা এদের ভীষণ ভক্ত। আমি এটা অনেক জায়গায় বলেছি, আমি চ্যালেঞ্জ 3 বার হলে দেখেছি, 2 বার ব্ল্যাকে টিকিট কেটে। আচ্ছা। এবং তখন আমার আইডিয়েশন ছিল যে আমি দেবদার মতন হব আর কি, ওরকম একটা হিরো হবো যে 50 জনকে ক্যালাবে আর কি, এবং হিরোইনকে নিয়ে শেষে ওই রাজ্য এবং রাজকন্যা জয়লাভ একদম। করবে, ওইটা একটা ছিল। সেইটা আমার পার্সপেক্টিভ অফ অ্যাক্টিং ছিল। কিন্তু যখন আমি কাজ করা শুরু করলাম তখন আমি ভাবতাম না, তখন আমি মনে হতো মানে তখন ওই কাজ করার আনন্দটাই মূল ছিল। এবং খুব ইন্টারেস্টিংলি ওই মেঘনাদ বধ রহস্য এইটুকু একটা পাঠ করার পর আমার এখনও মনে আছে, এবং বলতে কোনো দ্বিধা নেই, সায়নী আমাকে আরেকটি বড় ছবির জন্য রেফার করেছিল যে নতুন একটি ছেলে এসছে, থিয়েটার করে, খুব ভালো অভিনয় করে, তোমরা ওকে দেখতে পারো। আলটিমেটলি সেই ছবিটা আমি অভিনয় করিনি ফাইনালি, কিন্তু রেকমেন্ড করেছিল। এবং মেঘনাদ বধ রহস্যের যিনি কস্টিউম ডিজাইনার ছিলেন সুচিস্মিতাদি, মুন্নিদি বলে আমরা ভালোবেসে ডাকি, মুন্নিদি আবার পরবর্তীকালে একটি সিনেমায় আমাকে রেকমেন্ড করে। এবং আমার টেকনিক্যালি প্রথম লিড রোল ওইটা, কুয়াশা, যখন আমার বিপরীতে গার্গী রায়চৌধুরী, এবং ওই ছবিটাতে মানালি ছিল, শতাব্দা ছিল, নতুন পরিচালক ছিলেন আর কি। সেই ছবিটা ওয়ার্ক করেনি, কিন্তু প্রথম অ্যাজ আ হিরো আমি ওই ছবিতে কাজ করি। এইটা মেঘনাদ বধ রহস্য থেকে কতদিন পর? প্রায় 1.5 বছর পরে, প্রায় 1.5 বছর। এবার একটা লিড রোল, মানে একদম প্রধান চরিত্র, এবং তাতে যা অভিনেতা অভিনেত্রী বললে তারা অলরেডি ওয়েল এস্টাবলিশড, সেখানে গিয়ে কাজ করতে বা কাজ করা শুরু করার আগে মনে হয়নি যে একটুখানি একটু কি করব, হবে, আচ্ছা পারবো, এরকম কিছু ছিল না? না, কনফিডেন্স ছিল। সেটা একটা বড় কারণ আমি মনে করি যে আমি যেহেতু খেলাধুলা থেকে উঠে এসেছি, তো আমি খুব ছোটোবেলা থেকে বড়দের সাথে খেলতাম পাড়ায় আর কি। মানে পাড়ায় আমাদের যারা মামা কাকু যাদের বলতাম, আমি ক্লাস 6-7 থেকে তাদের সাথে খেলতাম, এবং মানে রীতিমতো লড়াই করতে হতো আর কি নিজের জায়গা বানানোর জন্য টিমে। তো সেই কনফিডেন্সটা কোথাও আমাকে ফুটবল মাঠ দিয়েছে, যে মাঠে যতক্ষণ খেলছি সেও প্লেয়ার, আমিও প্লেয়ার। হতে পারে সে বড় প্লেয়ার, অনেক দিন ধরে খেলছে, আমি প্রথম ম্যাচ খেলছি, কিন্তু সেখানে সেও সমান, আমিও সমান। এবং তার সাথে সাথে গোটা ইউনিট এবং ইন্ডাস্ট্রি বরাবরই, আমি যাদের সাথেই এখন অবধি কাজ করেছি, সবাই কেউ কোনোদিনও ফিল করতে দেয়নি যে আচ্ছা তুই তুলনামূলকভাবে একটি নতুন ছেলে, একটু হয় না যে একটু র্যাক করি, এরকম কখনো হয়নি। বরঞ্চ সবাই ভীষণ সাপোর্টিভ। কোথাও যদি মনে হয়েছে যে আমি আরেকটু বেটার করতে পারি, সেটাও আমার সাথে বলেছে, বা কোনো সিনে হয়তো আমি ভালো পারফর্ম করেছি, সেটাও অ্যাপ্রিসিয়েশন করেছে। তো সেটা থেকে আরও বেশি কনফিডেন্স আমার মনে হয় যে আমার মধ্যে এসছে, যে না ঠিক আছে, ভুল ঠিক যাই করি না কেন, অ্যাকসেপ্টেন্সটা আছে যে আমি লড়ে যেতে পারবো। তুমি যখন অভিনয় করতে বা অভিনয়ের মানে যেটা সবসময় আমি বিশ্বাস করি যে পৃথিবীতে যত অভিনেতা আছে ততগুলো প্রসেস আছে, তাদের প্রত্যেকটা মানুষের প্রসেস আলাদা, প্রত্যেকটা মানুষের ভাবনা আলাদা। এক একটা চরিত্র যখন তোমার কাছে এসছে এই সময় যখন তুমি শুরু করছো, তারপর তো তুমি 2টো ছবি 3টে ছবি একটা সিরিজ এই করতে করতে একটা দুটো অনেকগুলোই হয়ে গেছে এখন। ওই সময়টা তোমার প্রসেস কী ছিল? মানে তুমি কি ভাবতে, কিভাবে প্রিপেয়ার করতে নিজেকে? আমি সবসময় যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে চরিত্রটা থেকে পরিচালক কি চাইছেন, বা রাইটার যিনি লিখেছেন তিনি কি চাইছেন, সেইটা খুঁজে বার করা। তো পরিচালককে নিরন্তর প্রশ্ন করে, মাথা খারাপ করে, এখনও করি আর কি, যে এটা কেন হচ্ছে বললো, এটা কেন, হয়তো নেই ওটা সিনেমায়, কিন্তু আমি জানতে চাইছি আচ্ছা ওর ছোটোবেলাটা, এই যে তুমি যেরকম বললে যে ছোটোবেলা থেকে শুরু করি, তাই আমি বলতাম আচ্ছা ছোটোবেলায় এই কীরকম ছিল চরিত্র। তো সেইটা করে করে আমি ওই চরিত্রটার সাইকোলজি কী ভাবছে সেইটা ধরার চেষ্টা করতাম। তারপরে যখন শুটিংয়ে যেতাম তখন না আর এইগুলো কিচ্ছু মাথায় রাখতাম না, তখন ওই চরিত্রটা সাইকিটা আমার মাথায় থাকতো। এবার আমার মনে হতো যে ওই চরিত্রটা কি কি করতে পারে, হ্যাঁ সেগুলো অদ্ভুতভাবে হয়েছে। যেমন আমি ভটভটি বলে একটা সিনেমা করেছিলাম, তো ভটভটি চরিত্রটা একটু অন্যরকম ছিল, যে একটা 25-26 বছরের ছেলের শরীর কিন্তু মাথাটা একটা 6-7 বছরের বাচ্চা, এটা আমার ব্রিফ ছিল। তো এরকম যেতে যেতে আমার মনে আছে একটি গানের শট হচ্ছিল যেখানে এরকম বৃষ্টির জল জমেছিল গর্তে, এবং আমি যেতে যেতে ঝপাং করে একটা, ওটা কিন্তু আমি ভাবিনি,
ওটা কিন্তু আমি ভাবিনি বা আগে থেকে ভাবিনি আচ্ছা ওটা করব, ওটা শর্ট চলতে চলতে হঠাৎ করে হয়ে গেছে এবং খুব ন্যাচারালি, কারণ ওই চরিত্রটা ওরকম, হয়তো ঋষভ ওরকম একটা গর্তে বৃষ্টির দেবে জমা না। জলে ঝাঁপ দেবে না, কিন্তু ভটভটি দেবে। তো ওই যে চরিত্রটার ওই যে হয়ে ওঠাটা, ওইটাই আমার প্রসেস। তুমি এবার ওই সেটা back of the সবসময় যে mind- ওয়ার্ক করে সেটা নয়, দ্যাটস ট্রু। সবসময় যে ওয়ার্ক করে সেটা তুমি নয়, বলছো যে একটা সাইকি তোমার মাথার মধ্যে যদি ঢুকে থাকে তাহলে সেটা নিজের মতো করে অনেক সময় অনেক সময় করা রিঅ্যাক্ট যায় করে। তার এক্সপিরিয়েন্স। এবং আমি এখন যত দিন যাচ্ছে আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলো, নিজের না পাওয়াগুলো, নিজের পাওয়াগুলো, নিজের দুঃখগুলো, নিজের আনন্দগুলো কোথাও যদি অল্প অল্প করে আমার চরিত্রের মধ্যে কিন্তু ঢুকিয়ে দিই। যেমন যেই ছবিটা আমরা একসাথে করেছি ধ্রুবর আশ্চর্য জীবন, যে অ্যাংস্টটা ওই চরিত্রটা ঠিক। ধ্রুবর, সেটা কিন্তু ঋষভের অ্যাংস্ট। সেটা আমার প্রচুর না পাওয়া, প্রচুর ডিপ্রাইভেশন, প্রচুর কষ্ট, প্রচুর অপমান, প্রচুর লাঞ্ছনা, সেগুলো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কিছু কিছু মুহূর্ত ধ্রুবর মধ্যে ফুটে উঠেছে। তো সেটাও এখন তো আমি ওরম, আমার কোনো ফিক্সড প্রসেস নেই। একটা জিনিস বলো, যে একজন অভিনেতা যখন সে অভিনয় করতে করতে যায়, তো যতগুলো কাজ সে করে আমার মনে হয় প্রত্যেকবার সে নতুন করে কিছু না কিছু তো শেখেই। নিশ্চয়ই। তোমার ক্ষেত্রেও নিশ্চয়ই সেটা হয়েছে। নিশ্চয়ই। তোমার এরকম কোনো ডিফাইনিং মোমেন্ট মনে আছে, একটা পয়েন্ট আসলো যেখানে আমার মনে হলো হঠাৎ করে আচ্ছা আমি তো এইটা তো একটা অদ্ভুত জিনিস হলো, এটা তো আবার একটা নতুন কিছু রিয়েলাইজ করলাম, এরকম কোনো মোমেন্ট কি মনে আছে যে হয়তো আমাদের সবার সঙ্গে? এরকম অনেকই ছোট 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 মোমেন্টস তৈরি হয়েছে, বাট আমার খুব করে মনে আছে ভটভটিতেই একটি সিন ছিল যেখানে আমার চরিত্রটি ভটভটি হিরোইনকে নিয়ে যায় এবং ওদের কাছে পয়সা নেই, ওদের খুব খিদে পেয়েছে, কি করবে বুঝতে পারে না, তখনও বিভিন্ন রকম খেলা দেখায়। ওই সিনটা স্ক্রিপ্টে ছিল, মানে স্ক্রিপ্টে ছিল হচ্ছে খেলা দেখায়, বিভিন্ন রকম খেলা দেখিয়ে টাকা, ওখানকার ওই একটি ধাবার মধ্যে মানুষের কাছ থেকে টাকা জোগাড় করার চেষ্টা করে, ভিক্ষে করে বেসিক্যালি। তো কি খেলা দেখায় সেটা মেনশন করা ছিল না। ডিরেক্টর ভেবেছিল, আমি এরকম একটি সিন ভেবেছে যেখানে একটি বালতির ওপরে ভটভটি দাঁড়াবে এবং বালতিটা ভেঙে পড়ে যাবে এবং একটি দুঃখের, একটি সিম্প্যাথির জায়গা তৈরি হবে। কিন্তু আমি যেহেতু অনেক কিছু তখন পারতাম, ইয়ে করতাম, তো আমি বললাম যদি এখানে আরও একটু খেলা দেখাই, মানে আমি হাতে হাঁটতে পারি, আমি কাঠবিল দিতে পারি, আমি ডিগবাজি দিতে পারি, এইগুলো আমি বিভিন্ন রকম মুখ চোখ করতে পারি, এইগুলো করবো। তো আমাদের একটা রিহার্সাল হয়েছিল, তথা হলো আচ্ছা করো, এবং ওইটা আমি করেছিলাম। এবং আমার মনে হয়েছে ওই সিনটা যখন হয়েছিল, ইউনিটের সবাই ওই সিনটা যখন অভিনীত হলো, মানে লং শটটা যখন মাস্টার শটটা হলো, তারপরে সবাই কেঁদেছিল। মানে এতটা তাদেরকে নাড়া দিয়েছে ওই সিনটা। এবং ওই সিনটা পরবর্তীকালে আমি যখন হলে বসে দেখেছি, আমি 2-3বার হলে বসে দেখেছি, আমি নিজে কেঁদে ফেলেছি। এবং আমার মনে হয়েছে সেই ছেলেটাকে কেউ একটা টাকা দিচ্ছে না। তো এই হয় না, একটা কিছু মোমেন্ট হয় যেখানে ট্রুথকে অভিনেতা বা শিল্পী ছুঁয়ে যেতে পারে। সেখানে খুব স্প্লিট মোমেন্টসই আমার মনে হয় সব শিল্পীর জীবনে খুব কম সময় আসে যেখানে ওই ঈশ্বরের সাথে ওই কানেকশনটা হয়ে যায়। ওইটা একটা মোমেন্ট আমার মনে হয়েছে নিজের জীবনে, নিজের কাজের ক্ষেত্রে, যেটা আমি পরেও বারবার যখন দেখেছি, যে ওই মোমেন্টটা কোথাও গিয়ে ট্রুথটা, যে আলটিমেট ট্রুথটা অভিনেতা হিসেবে আমরা ছোঁয়ার চেষ্টা করি, হয়তো সব সময় পারি না, ওই মোমেন্টটাতে বেশিরভাগ সময়ই পারে না, বেশিরভাগ সময় পারে না। ওই পেয়ে গেলে তো আমার মনে হয় সেখানেই শেষ হয়ে যায় আর কি জার্নিটা, একদম। আর নতুন খোঁজ চলে না। কারেক্ট। আর কি হয় তখন না একটা ডিসঅ্যাসোসিয়েশন তৈরি হয়, মানে তুমি তোমাকে দেখছো, মনে হয় তুমি, মানে আমার ক্ষেত্রে, আমি অনেকের ক্ষেত্রে এটা শুনেছি, আমার ক্ষেত্রে নিজের জীবনে হয়েছে, আমি এমন কিছু সিচুয়েশনস, এমন কিছু মোমেন্টস পেয়েছি যেখানে আমি জানি এক্স্যাক্টলি আমার কীরকম দেখতে লাগছে এখন, মানে এক্স্যাক্টলি আমি বাইরে থেকে মনে হচ্ছে নিজেকে দেখতে পাচ্ছি। মানে তুমি যেখানে বললে যে আমি এই ছেলেটাকে কেউ টাকা দিচ্ছে না কেন, সেখানে কিন্তু তুমি জাস্ট ওই চরিত্রকে দেখছো, তুমি নিজে জানো তুমি ওটা, তুমি জানো তুমি ওটা করেছো, বাট স্টিল ওই একটা মানে আইসোলেশন তৈরি হয়ে যায় একটা চরিত্রের থেকে। ডেফিনেটলি। আর ওই মোমেন্টগুলো কি হয়, মানে আমার ছোটোবেলাটা তো খুব অদ্ভুতভাবে কেটেছে। আমার বাবা অন্য লোকের গাড়ি চালিয়ে আমার স্কুলের মাইনে দিয়েছেন। আমার মা গরমের দুপুরে, এইরকম গরমের দুপুরে বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়িয়ে আমার টিউশন ফিজ 11-12 জোগাড় করেছেন। তো আমি অভাব কি সেটা দেখেছি। আমি নিজে এক সময় এরকম বিভিন্ন রকম ক্যাটারিংয়ের কাজে চলে যেতাম টুকটাক, যে পয়সা খুব একটা বেশি পাওয়া যেত না, কিন্তু অ্যাটলিস্ট একবেলা একটা দারুণ খাওয়া যাবে, যেই খাবারগুলো বাঁচতো আর কি, সেইগুলো খাওয়া যেত। তো এই ডেপ্রাইভেশনগুলো দেখেছি। কিন্তু সবসময় যেটা হয়েছে,
অর্ণবদা, সেটা আমার মা বাবা আমাকে একটা জিনিস শিখিয়েছেন, যে তুমি কষ্ট করে একটা রুটি বা এক মুঠো ভাত সারাদিনে খেলে, কিন্তু সেটা সৎভাবে অর্জন করে খাবে। যেদিনই তুমি অন্যায়ভাবে এক প্লেট বিরিয়ানিও খেয়ে নাও না, সেই খাবারটা কোনোদিনও হজম হবে না। তো এটা আমার বাবা প্রচুর স্ট্রাগল করেছেন জীবনে, যেহেতু সেরকমভাবে এডুকেশন পাননি ছোটোবেলা, খুবই টাফ চাইল্ডহুড কেটেছে ওনার। তো সেই জায়গা থেকে না, কিন্তু আমার বাবাকে আমি কোনোদিনও দেখিনি আজ পর্যন্ত, কোনোদিনও, মানে আমার বাবা চাইলেই অনেক টাকা কামাতে পারতেন বিভিন্নভাবে, কিন্তু কোনোদিনও ওনার ওইসবের প্রতি লোভ ছিল না, যে আচ্ছা আমি এইটাই করব, এইটুকুনিতেই আমি খুশি, এইটাই আমার ঠিক আছে আর কি। তো সেইগুলো কোথাও আমি যেই ধরনের চরিত্র করি, সেটা একাডেমি সচিন হোক কি ধ্রুব হোক, কোথাও না সেই এক্সপিরিয়েন্সগুলো, সেই না পাওয়াগুলো, এবং আমাদের দেশে বা রাজ্যে অধিকাংশ মানুষের গল্পই কিন্তু এইটা, হ্যাঁ, হ্যাঁ, এই ডেপ্রাইভেশন, বটেই। এইরকম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে স্ট্রাগল করে উঠে আসা, ঠিক। কিন্তু ওই সম্মান, আত্মসম্মান, ওইটাকে আঁকড়ে ধরে বাঁচা। তো সেইটা আমার কোথাও মনে হয় যে যেহেতু আমি ব্যক্তিগতভাবে ওইটা রিলেট করি, সেই চরিত্রের মধ্যেও সেইগুলো ওইভাবে ফুটে ওঠে। আহ, বাইরে থেকে একটা পার্সপেক্টিভ তৈরি হয় একটা অ্যাক্টরকে নিয়ে, সেটা দর্শকদেরই, মানে মেজরলি দর্শকদের। তোমার কখনো এইটা নিয়ে ভেবেছো যে আমাকে বাইরে থেকে কিভাবে দেখা হয়, বা যেভাবে দেখা হয় সেটা কি আমি কিছু পরিবর্তন করতে পারি কিনা, বা আমার নিজেকে কিভাবে প্রেজেন্ট করব টুয়ার্ডস দর্শক? আমি বলছি সিনেমার বাইরে। সিনেমায় তো তুমি চরিত্র, সেখানে তো সম্পূর্ণভাবে সৎই হতে হবে তোমাকে। তো তার বাইরে আমি দেখেছি অনেকেই এইভাবে ভাবে। তোমার ভাবনাটা কি? ইনিশিয়ালি আমি এগুলো নিয়ে খুব বিচলিত হয়ে যেতাম, বিশেষত আমি যখন কাজ করেছি স্পেশালি ওয়েব সিরিজ ইত্যাদিতে। তো সেই সময় বহু হিরোইনকে নিয়ে, আমার সহ অভিনেত্রীকে নিয়ে, আমাকে নিয়ে প্রচুর স্টোরি, রিউমার্স, যেগুলো আগে হয়তো ছোটোবেলায় আমরা ম্যাগাজিন ইত্যাদিতে পড়তাম, অমুকের সাথে অমুকের সম্পর্ক, সেটা যখন আমাকে নিয়ে হতে শুরু করলো, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কারণ এইটা তো কখনো আসতো না, এবং আমাকে কে কী বললো আমার কিছু যায় আসে না। আমার ভয় ছিল যে মা বা বাবাকে কেউ যদি কিছু বলে যে এ বাবা আপনার ছেলে এরকম, তাহলে তারা খুব কষ্ট পাবেন। তো আমাকে নিয়ে এরকম আনন্দবাজারে অনেক মহিলাদের নিয়ে একটা বিশাল আর্টিকেল বেরিয়েছিল আমাকে জড়িয়ে আর কি, খুব পজিটিভ আর্টিকেলই, কিন্তু হেডলাইনটা খুব ক্যাচি ছিল, যা হয় আর কি। এবং আমার মনে আছে আমার মা আমাকে প্রথম ওই নিউজটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বললেন, এবার তুই বিখ্যাত হলি। তো সেই থেকে আমার ওই ভয়টা কোথাও উধাও হয়ে গেল। তো আমি জানি আমি কি, এবং খুবই অনেস্টলি আমার রোজই এটাই মনে হয় যে দিনের শেষে আমি যখন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আয়নায় নিজের মুখটা দেখি, আমার এইটা যাতে না মনে হয় যে আমি অসৎ কিছু করে ফেলিনি তো, আমি অন্যায় কিছু করে ফেলিনি তো, সেইটা যেন আমায় কুড়ে কুড়ে না খায়। হ্যাঁ, অনেক সময় মনে হয় আরও বেশি কাজ করতে পারতাম, ওই কাজটা না বললাম, ওই কাজটা করলে ভালো হতো, বা ও আমাকে নিয়ে এরকম ভাবছে, ওকে ফোন করে বলি না গো এটা ঠিক নয়। এখন আর এটা নিয়ে ভাবি না অনুদা, মানে 10 বছর হয়ে গেছে, এত মানুষের সাথে হয়ে গেছে, যারা আমাকে চেনে তারা জানে আমি কি, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি জানি আমি কি এবং সত্যিটা কি। তো তার জন্য আমার আর মনে হয় না যে আমার ইমেজ ঠিক করার জন্য বা ইমেজ কোনো একটা পার্টিকুলার ইমেজ তৈরি করে রাখতে হবে, সেটা আমার মনে হয় না। সো আই লাইক যে আমি যেরকম আমি সেরকম, আমি এইভাবেই কথা বলি, এইভাবেই চলি। এবার তাতে যেটা হয়, যারা একটু বেশি ইন্টালেকচুয়াল তারা ভাবে উফ ও একটু বেশি চ্যাংড়াই ছেলে, আবার যারা একটু বেশি কমার্শিয়াল তারা ভাবে ও বাবা ঋষভের সাথে কথা বললে তো আইজেনস্টাইন, গোদার্ড, স্করসেসি ছাড়া কথাই বলে না, বিদেশি সিনেমা ছাড়া কথাই বলে না। তো এরকম একটা ভাবনা, তো যাদের যেটা ভাবা তারা সেটা ভাবুক, আমি আমার মতন চলবো। একজন ইয়াং অভিনেতা হিসেবে একদম প্রথম শুরু করেছো এবং তোমাকে আস্তে আস্তে মানুষ আইডেন্টিফাই করছে, এটা মানে আইডেন্টিফাই করাটা শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে, কিন্তু এখনও ধীরে 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 তোমার একটা নিজের জার্নি চলছে, এবং এটা তো চলবে, সারা জীবন চলবে। তো এই জার্নিগুলোর তো একটা মাইলস্টোন থাকে, প্রত্যেকটা জার্নিরই আমার মনে হয় মাইলস্টোনস থাকে। তোমার কাছে এখন অবধি তোমার স্ট্রংগেস্ট মাইলস্টোন, বা তোমার কি কি মাইলস্টোন মনে হয়েছে তোমাকে খুব এই জার্নিটাতে, আবার মাইলস্টোনটা দিয়ে তাকিয়ে মনে হয় যে না ঠিক আছে, জার্নিটা ঠিক রাস্তায় করছি? এইরকম মাইলস্টোনস কি কি আছে? অনেকগুলো আছে আর কি, মানে ছোট ছোট করে এগুলো আমার নিজের পার্সোনাল অ্যাচিভমেন্ট, এবং যাদের সাথে কাজ করেছি তাদের
আমাদের পুরো টিমের একটা অ্যাচিভমেন্ট মনে হয়েছে। যেমন ভটভটি যখন প্রথমে অ্যানাউন্স হয়েছিল, টিজার এসেছিল, তখন ইন্ডাস্ট্রিতে একটা প্রচণ্ড হইচই পড়ে গেছিলো আর কি, যে এরকম ভিজুয়ালস, এরকম একটা নতুন ছেলে মেয়েকে নিয়ে একটা নতুন পরিচালক, সেও প্রচণ্ড ইয়াং, এরকম একটা কাজ হয়েছে এবং প্রচণ্ড চর্চিত হয়েছিল। তারপর লকডাউনের জন্য আটকে যায়, তারপরে বিভিন্ন রকম অনেক কিছু হয়। ওইটা আর একটা মাইলস্টোন, আমি ডেফিনেটলি এখন অবধি আমার জীবনের সব থেকে বড় মাইলস্টোন হচ্ছে শ্রীকান্ত করা। কারণ আমার যে জেনারেল পরিচিতি, আমার যে সাধারণ মানুষের কাছে পরিচিতি, এখনও কোথাও মফস্বলে যাই বা স্পেশালি ইয়াং ছেলে মেয়েদের মধ্যে যখন যাই, শ্রীকান্ত তাদেরকে প্রচণ্ড প্রভাবিত করেছে। এবং তারা এখনও হয়তো আমার নাম জানে না, কেউ জানে না আমার নাম ঋষভ বসু, কিন্তু তারা আমাকে শ্রীকান্ত বলে আইডেন্টিফাই করে, শ্রীকান্ত বলে ডিএম করে, এবং এখনও এরকম আসে যে শ্রীকান্ত দেখে পাগল হয়ে গেলাম দাদা, কি ভালো লাগলো দাদা, এরকম প্রেম কাহিনী 2 কবে আসবে দাদা, লাস্ট 5 বছর ধরে শুনে যাচ্ছি এই প্রশ্ন। ওইটা ডেফিনেটলি একটা ভেরি ভেরি বিগ মাইলস্টোন। ধ্রুবর আশ্চর্য জীবন একটা বড় মাইলস্টোন, কারণ প্রথম আমার অভিনীত কোনো ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং সেটা শ্রেষ্ঠ সিনেমার পুরস্কার পেয়েছে বেঙ্গলি প্যানোরামায়। সেটা আমার কাছে একটা মাইলস্টোন। এবং ডেফিনেটলি একাডেমি অফ ফাইন আর্টস তো আমার ব্যক্তিগত উইন মনে হয়, কারণ আমার এখনও মনে আছে যখন জয়ব্রতরা এই কাজটা করেছিল, প্রচুর বাধা বিপত্তি ছিল ডিউরিং শ্যুট অলসো। ফান্ড ছিল না, এত সিনিয়র এতজন অ্যাক্টার্সকে একসাথে জড়ো করা। এবং তুমি যদি দেখো একাডেমি অফ ফাইন আর্টসে ছোট্ট করে আমার নাম আছে ইপিতে, আমার বাড়িতে শ্যুট হয়েছে, আমার কাকুর কাছে বাড়িতে একটা পোর্শন শ্যুট হয়েছে, সেখানে আমার মা সব ব্যবস্থা করে দিয়েছে। পাড়ার লোকজন হয় না, ওই যে ক্লাবের লোকজন চলে আসে, শুটিং হচ্ছে একটু টাকা চাই, এসছে, আমার মা এক ধমক দিয়ে যায়, আমার ছেলের বন্ধুরা এখানে শুটিং করেছে, কেউ টাকা চাইবে না। আমার পুরো পাড়ার গোটা হেল্প করেছে জয়ব্রতদের। প্লাস আমি অ্যাজ অ্যান ইপি কাজ করেছি। আমার মনে আছে রোজ শুটিং শেষ হতো, তারপরে বসে বসে শিডিউল করতাম, আচ্ছা রুদ্রদাকে কালকে 5টায় ছাড়তে হবে, আচ্ছা তাহলে রুদ্রদার এই সিনটা আগে করে নে, তারপরে ওই সিনটা কর। এরকম এই লেভেলে রাহুলদা রাত্রিবেলা ফোন করছে, শোন বাবু আমার কালকে না একটা ইভেন্ট পড়ে গেছে, দেখ তো তুই আমাকে 4টের মধ্যে ছেড়ে যা। আমি আবার জয়ব্রতকে ফোন করে, আচ্ছা শোন রাহুলদাকে কালকে 4টায় ছাড়তে হবে, তাহলে কি ওই সিনটা আগে করে নিবি? আচ্ছা ওই সিনটা আগে করলে তো রুদ্রদাকে ছাড়া যাবে না, তাহলে এরম এই গোটা প্ল্যানিংটা। এবং ছবিটা শেষ হয়ে যাওয়ার পরেও তো একটা দীর্ঘ স্ট্রাগল ছিল, এই প্রতীকরা ঢোকার আগে, শতদা ঢোকার আগে। তখন আমি জয়ব্রতকে নিয়ে লিটারালি দরজায় দরজায় ঘুরেছি। তখন অনেক বড় প্রোডাকশন হাউস আমাকে হেসে বলেছিল, কি এই সিনেমা কি হবে, কে দেখবে এই সিনেমা, একদিনও চলবে না, বেকার খাটছি। সে কে জয়ব্রত, কে চেনে নাকি কেউ, এ কি সিনেমা, একটা সস্তার ট্যারেন্টিনোর কিছু বানিয়েছিস। আমি কিন্তু 2 বছর, এটা জয়ব্রত হয়তো তোমাকে কখনো বলবে, যে 2 বছর 3 বছর আমি ওদের নিয়ে বিভিন্ন লোকের কাছে, দেখো না কয়েকটা টাকা হলে ওরা ছবিটা রিলিজ করতে পারে। তো আই হ্যাভ অলওয়েজ বিন, মানে এটা কিন্তু জাস্ট আউট অফ লাভ ফর দ্য সিনেমা। এবং সেটা আমার মনে হয় সবাই করেছে বলে আজকে মানে ইতিহাস সৃষ্টি করেছে এই সিনেমাটা। সত্যিই তাই। এবং আমার পার্সোনালি আমারও খুব, আমি তো ছবিটার সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলাম না, কিন্তু আমার তারপর এই ছবির সৌরভ আমার খুব কাছের, রুদ্র আমার খুব কাছের, সৌম্যর সঙ্গেও আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, তারপর প্রতীকের সঙ্গেও এখন আমার মানে একটা ইয়ে হচ্ছে, তার আগেও, এবার এখন তো জয়ব্রতর সঙ্গেও খুব একটা পার্সোনাল সম্পর্ক। এবার এই যখন এটা ছিল না, তখনও আমি যখন সিনেমাটা দেখি বা সিনেমাটা রিলিজ করা করার সময় আমার এখানে একটা পডকাস্টও করেছিলাম, এবং আমি নিজে ফোন করে বলেছিলাম যে আমি একটা পডকাস্ট করতে চাই। সেটা রিলিজ হওয়ার আগে আমার মনে আছে। এবার করে আমার কেন মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে দিস ফিল্ম শুড বি প্রমোটেড প্রপারলি। এবার আমি জানি বাজেট থাকে না, আমি জানি প্রবলেমস থাকে, এবং তারপর যে প্রবলেমটা হলো সেটা তো আনএক্সপেক্টেড, কিন্তু এই ছবিটার সাকসেসটা কোথাও একটা আমারও মনে হয় একটা পার্সোনাল উইন। মানে হ্যাঁ, অনেক দিনের একটা ইয়ে ছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ না সাধারণ মানুষের ভালো লাগবে, এইটা খুব খুব দরকার ছিল। আমার মনে হয় এটা একাডেমি যেভাবে করেছে, এটা সত্যি অনেকের আমার মনে হয় পার্সোনাল উইন। এটা সৃজিতদার সঙ্গে আমার কথা, সৃজিতদা নিজেও খুবই এন্ডোর্স করেছে ছবিটাকে। সৃজিতদার সঙ্গে একদিন অনেকক্ষণ একাডেমি নিয়ে কথা হয়েছে আমার, এবং সবারই মনে হয়েছে যে আরে এই সাহসটা আমরা করতে পারছিলাম না, একটা কেউ করে দিল আর লোকে অ্যাকসেপ্ট করলো, সাহস বেড়ে যায় না মানুষের। ডেফিনেটলি। এবং ওইটাই হয়েছে জানো তো, মানে ধরো সৃজিতদা হোক, তুমি হও, আমরা কিন্তু কাউকে ওভাবে আলাদা করে বলতে পারিনি যে তোমরা থাকো, সবাই নিজে থেকে এগিয়ে এসেছে। এবং একাডেমি অফ ফাইন আর্টসের আমার মনে হয় যেটা সব
থেকে বড় যেটা দিয়েছে এই ইন্ডাস্ট্রিকে, একদল নতুন ছেলে মেয়ে এবার ওই সাহসটা পাবে যে আমরাও ইন্ডিপেন্ডেন্টলি এই ধরনের সিনেমা বানাতে পারবো। ঠিক, এবং এটা হলে তাদের মধ্যে অন্ততপক্ষে যদি 5টা হয় তাহলে দুটো তো কানেক্ট করবে, দুটো কানেক্ট করবেই, ডেফিনেটলি করবে। হোক 5টা হোক, 5টা হোক, সেটাই 5টা হোক। নতুন ছেলেমেয়েরা অ্যাটলিস্ট বলুক যে আমরা বাংলা ভাষায় সিনেমা করব। আজকে আমরা যখন সাউথ ইন্ডিয়ান ছবির কথা বলি, আজকে যেই সব ডিরেক্টররা বিশাল বিশাল বাজেটের ছবি করছে, আজকে অ্যাটলি বলি, লোকেশ কানাগরাজ বলি, এদের কথা বলি, এরা কিন্তু খুবই অল্প বয়স। এরা কিন্তু এমন কিছু 60-70 বছরের বুড়ো নয়, এরা সবই অল্প বয়স। এবং এদের ইন্ডাস্ট্রিতে ওই কনফিডেন্সটা এদের দিয়েছে বলে আজকে এরা এই জায়গায় করছে। কিন্তু আমার বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা নেই কেন? আজকে বাংলা সিনেমার একটা প্যান ইন্ডিয়ান আপিল কেন নেই, যেখানে প্রথম প্যান ইন্ডিয়ান ছবি বাংলা ভাষায়, শুধু বাংলাতেই হতো, শুধু বাংলাতেই প্যান ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্তরের ছবি বাংলাতে হতো, সেখানে আজকে প্যান ইন্ডিয়ায় লোকে বাংলা সিনেমা দেখছে না। আজকে কিন্তু একজন মালায়ালাম দর্শক বলছে না, আরে ওই বাংলা ছবিটা দেখেছো? আমরা কিন্তু কথা বলছি, আমরা কথা বলছি মালায়ালাম ছবি নিয়ে, আমরা কথা বলছি তামিল ছবি নিয়ে, আমরা কথা বলছি কানাডা ছবি নিয়ে, গুজরাটি ছবি নিয়ে কথা বলছি। কিন্তু সেটা বাংলা ছবি নিয়ে, তো সেটা আমার কাছে একটা খুবই বড় দিক। মানে আমি একটু পজেসিভ আর কি বাংলা ভাষা এবং বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে। অনেকেই আমাকে বলেছিল যে তোকে না টিপিক্যাল বাঙালিদের মতন দেখতে নয়, তোর মধ্যে একটু নর্থ ইন্ডিয়ান ছেলেদের মতন ছাপ আছে, তুই বম্বেতে ট্রাই কর, হিন্দিও ভালো, এনএসডিও গেছিস, বম্বেতে তোর কিছু না কিছু হয়ে যাবে। আমার না ইচ্ছা করেনি অরুণাবদা কখনো, হয়তো কিছু হতো গেলে, কিন্তু আমার সবসময় আমার না মনে হতো যে আমি বাংলা ভাষায় কাজ করব। আমার কেন জানি না এটা ভীষণভাবে, আমার মা বাংলার টিচার বলে কি না জানি না, বা বাংলা সাহিত্য বেশি পড়েছি বলে কি না জানি না, কিন্তু এটা আমার সবসময় মনে হতো যে এই ভাষাতেই, কারণ ভাষা দিবস কিন্তু এই বাংলা ভাষাকে কেন্দ্র করে। তো বাংলা ভাষার যে শক্তি, যে পাওয়ার, যে ঐতিহ্য আছে, সেইটাতে কোথাও আমার মনে হয়েছে যে না, আমি এই ভাষাতেই কাজ করব, কোথাও তো গিয়ে রিচ করব। আর যদি না করি, অ্যাটলিস্ট পরবর্তী জেনারেশন জানবে যে আগের জেনারেশনের কিছু মানুষ এই ভাষাতে ভালো কাজ করার চেষ্টা করেছে, হয়তো সাকসেসফুল হয়নি, কিন্তু আজ যখন এই ছোট করে ইভেন্টগুলো হয়, যখন ভটভটি জিতে যায়, যখন ধ্রুব জিতে যায়, যখন একাডেমি জিতে যায়, তখন আমার মনে হয় না, ঠিক পাথেই আছি। হয়তো BMW চড়ছি না, একটু কম দামি গাড়ি চড়ছি, কিন্তু আই এম হ্যাপি অ্যান্ড প্রাউড। এই যে তুমি যেটা বললে যে বাংলা ভাষার ছবি বা বাংলা ভাষায় যে সিনেমা এই মুহূর্তে হচ্ছে, বা যেই ছোট জিতে যাওয়ার কথাগুলো বললে, তুমি কতটা আশাবাদী যে বাংলায় আবার বাংলা ছবি এখন খুব খারাপ অবস্থায় আছে কিনা, এই ডিবেটটাই যাচ্ছি না, খারাপ অবস্থায় আছে আমরা সবাই জানি এবং অ্যাকসেপ্টও করে নিয়েছি। তোমার কি মনে হয়, কতটা আশাবাদী তুমি যে এখান থেকে ব্যাপারটা রিভাইভ করে একটা জায়গায় যাবে? ওই যে আমি প্রথমে বললাম আমি কমার্শিয়াল ছবির ভক্ত, তো হিরো যতই মার খাক, হিরো মুখ ফুক ফেটে গেছে, পড়ে গেছে, মনে হচ্ছে উঠবে না, তারপরে ওই স্লো মোশনে যখন করবে, ধুলোটা উঠবে, চোখটা একটু মিটিমিটি খুলবে, হাতটা মুঠো হয়ে আসবে, হিরো তো ঘুরে দাঁড়াবেই। তো বাংলা সিনেমা আমার কাছে ওই কমার্শিয়াল হিরোটা, আমরা সবাই জানি, যেটা তুমি বললে আমরা অ্যাকসেপ্টও করে নিয়েছি, যে একটা খুবই খারাপ ফেজের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে, সিনেমার সংখ্যা কমে গেছে, সিনেমার ব্যাপ্তি কমে গেছে, কিন্তু বাংলা সিনেমা তো হেরে যাওয়ার জিনিস না। হয়তো আমাদের থেকেই শুরু হলো এবং আগামী জেনারেশন এটাকে ক্যারি ফরওয়ার্ড করবে, এবং আগামী দিনে আমার বিশ্বাস, আমি খুব বিশ্বাস করি, হয়তো নেক্সট 5 বছরই হবে যে কোথাও কেরালায় বসে ফাহাদ ফাসিল বলবে, ডিড ইউ সি দ্যাট বেঙ্গলি ফিল্ম that guy made, brilliant film, you should watch it. বা বিজয় সেতুপতি বলবে, did you watch that film? বা ইভেন বম্বেতে বসে করণ জোহর বা অনুরাগ কাশ্যপ বলবে, यार देखा ये बेंगली फिल्म देखा यार, क्या ফিল্ম বানায়, আর मैं घटिया आदमी, ये फिल्म बढ़िया, এইটা বলবে। এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আমার মনে হয় এই আশাটা খুব ইম্পর্ট্যান্ট একটা আশা, এবং আমার মনে হয় আরেকটু ইয়াং মানুষজন, যেমন জয়প্রত, সেরকম আরও বেশ কিছু মানুষ এলে আমার মনে হয় একটা ফ্রেশ এয়ার দরকার এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির। আশা তো মনে হচ্ছে যে দেখো সব কিছুই পরিবর্তন হলো আমাদের, এটা দিয়ে এখন কেন, কোনো সময় বলতে কোনো অসুবিধা ছিল না যে একটা কোথাও একটু ক্ষমতার জবরদখল বা একটু ক্ষমতার আস্ফালন আমাদের ইন্ডাস্ট্রির এটা বেশ একটা সমস্যা করেছে। আশা রাখি যে এখন সেই ক্ষমতার আস্ফালনের মধ্যে বাংলা ছবির যে ওভারঅল আমাদের যে ইন্ডাস্ট্রিটা, তাকে পড়তে হবে না, এই আশা রাখি। কিন্তু জানি না ওই ক্ষমতার আবার
অনেক রকম রূপ হয়। ক্ষমতার সেটাই আর কি, সে তো কথাই আছে, যে যায় লঙ্কায় সেই হয় সেই হয় রাবণ, বাট রাবণ। হোপফুলি সেটা হবে না। এবং আমার যেটা বারবার করে মনে হয় যে এইটার সব থেকে বড় দিক যেটা হওয়া উচিত, প্রচুর ইয়াং অভিনেতা অভিনেত্রী, টেকনিশিয়ানস, ডিরেক্টর, এরা তো আছেন, প্রচুর ইয়াং প্রডিউসার্স দরকার, একদম। যারা স্বল্প ইনভেস্টমেন্ট করে তারা লাভের মুখ দেখতে। আগের দিনই যখন আমাদের প্রেস কনফারেন্স হচ্ছিল, তুমিও ছিলে সেখানে, আমিও ছিলাম, একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সিনেমা হল, যেখানে মানুষ কম পয়সায় সিনেমা দেখতে পারবেন, বাংলা সিনেমা দেখতে পারবেন, সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ওই মাল্টিপ্লেক্সগুলো, ওই কর্পোরেটগুলোর দিকেই তাকিয়ে থাকতে হবে যে আমার ছবিটা কি ওরা চালাবে, কটা শো দেবে, কোন টাইমে শো দেবে, সেটা কিন্তু তাকিয়ে থাকতে হবে। তো আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার লেভেলে, গ্রাসরুট লেভেলে, এবং আমার মনে হয় যে সরকারের কাছে এটা আবেদন, নতুন সরকারের কাছে, সেখানে আমরা বলতেই পারি যারা দায়িত্বে থাকবেন, যে কিছু হেল্প করা সরকারিভাবেও, যদি কিছু ইয়াং প্রডিউসার্সদের বিশেষত করে, যারা নতুন অন্টারপ্রেনার্স, তারাও তো এক প্রকার অন্টারপ্রেনার্স, তাদেরকে যদি সরকার কোনো রকম সাহায্য করে, একটু সাবসিডাইজ করলো, যেহেতু অলরেডি অনেক বিজেপি শাসিত স্টেটে আমি জানি যে একটা সাবসিডি পাওয়া যায় শুটিং করলে, সেটা যদি আমাদের বাংলাতেও চালু হয়, তাহলে প্রডিউসারদের কি তাদের পকেটে চাপটা কম পড়ে, তারা তাদের পছন্দ মতন শিল্পীদের নিয়ে কাজ করতে পারেন, এবং তাদের সিনেমা অ্যাটলিস্ট মানুষের কাছে দেখাতে পারেন। তুমি মানুষের কাছে তোমার সিনেমাটা দেখাতেই পারলে না, দুদিন থেকে তোমার হল থেকে নামিয়ে দিতে হলো, তাহলে সেই সিনেমাটা তো এমনি মানে এগোনোর আগেই হেরে গেল, সেই ফেয়ার প্লেটা তো হলো না। এটা যার টাকা আছে সে তার ছবি দিনের পর দিন, 100 দিনের সাকসেস পার্টি, ফাঁকা হল, কিন্তু 100 দিনের সাকসেস পার্টি হচ্ছে, আমি দেখেছি, আমি সেই সাকসেস পার্টিতে গেছিও, এরকম অনেক ছবি। কিন্তু এরকম অনেক ছবি যেগুলো সত্যি ভালো ছবি, যেগুলো সত্যি মানুষ ভালোবাসছেন, এবং এরকম অনেক দিক যদি খুলে যায়, আজকে আমি দেখি নধরের ভেলা যে কটা শো হচ্ছে, হাউসফুল হচ্ছে, সেই ছবিটার আমি অংশ নই, কিন্তু সেই ছবিটা জিতে যাওয়া কোথাও আমার মনে হয় আমাদের জিতে যাওয়া। একদম 100%। এইটা আমি নতুন সরকারের কাছে আমি দাবি রাখবো, এই ইন্ডাস্ট্রির একজন ছোট অংশ হয়ে আমার সিনিয়র যারা দাদারা দিদিরা দায়িত্ব নেবেন, যে যদি এই ইয়াং প্রডিউসার্সদের একটু বেশি বেশি করে সাহায্য করা যায়, তাহলে কিছু মনে হয় আমার ভালো সিনেমা তো হবেই, ডেফিনেটলি হবে বাংলা। আমি তো বিশ্বাস করি হবেই, কারণ আমার মনে হয় দেখো, যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো সময়, যে কোনো ইন্ডাস্ট্রি, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি না, যে কোনো ইন্ডাস্ট্রির যখন ডাউনফল হয় না, ডাউনফলটা না একদম তলায় গিয়ে ঠেকতে হয়, তারপরে সেখানে ওঠে। তো আমাদেরটা ঠেকে গেছে, এবার উঠতেই হবে, এরপর আর কোনো দিক নেই, এরপর আর নিচে যাওয়ার জায়গা নেই, এবার উপরে ওঠারই জায়গা আছে। সেটা আমিও খুব আশাবাদী, আমার পডকাস্টে বহুবার অনেকের সঙ্গে কথা হতেই বলেছি সেটা। এই যে অভিনেতা হিসেবে তোমার জার্নিটা, এই জার্নিতে তোমার অনেক অভিনেতা আছে যারা চেষ্টা করছে, তোমার একটা জার্নি আছে যেখানে তুমি শুরু করেছো, থিয়েটার করেছো, অভিনয়ে সুযোগ পেয়েছো, ভালো অভিনয় করেছো, তোমাকে দেখে ভালো লেগেছে, আরেক জায়গায় কাস্ট হয়েছে, এইভাবেই তো হয়েছে ব্যাপারটা। অনেক নতুন অভিনেতা আছে যারা ইয়াং, একদম বাচ্চা ছেলে, যেই সময় তুমি শুরু করেছিলে সেই সময়কার কিছু মানুষ, তারা প্রচুর মেসেজ, আমার কাছেও প্রচুর এরকম ছেলে মেয়েদের মেসেজ আসে, তোমার কাছেও নিশ্চয়ই এরকম ছেলে মেয়েদের মেসেজ আসে। তো তাদেরকে যদি তোমায় বলতে হয় যে হ্যাঁ কী করতে হবে তাদেরকে, মানে তারা কি করে তাদের জায়গাটাও করতে পারে বলে তোমার মনে হয়, মানে তাদের মধ্যে কি নিজেদের মধ্যে খুঁজতে হবে? দেখো, এখন একটা অদ্ভুত সময় আর কি, এখন অনেক কিছুই ওই সোশ্যাল মিডিয়া দিয়ে বিচার হয়। এখন আমিও জানি, তুমিও জানো, এখন কাস্টিংয়ের ক্ষেত্রেও সেটা একটা বড় পদক্ষেপ। এবং আমি বলছি না যারা সোশ্যাল মিডিয়া করে তারা অভিনয় করতে পারে না, আমি এই মতে বিশ্বাস করি না, এই ডিবেটটাতেই যাচ্ছি না। সেটা একটা পথ হতে পারে, এবং অনেকেই সেই পথ অবলম্বন করছেন, সাকসেসও পাচ্ছেন, তাদের কাছে শুভেচ্ছা, তাদের জন্য শুভেচ্ছা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, মানে আমি যেই ফিলোসফিক্যাল পয়েন্টটা আমার সবসময় মনে হয়, যেটা আমি আমার থেকে যারা একটু বয়সে নবীন তাদেরকে বলতে চাই, যে এটা একটা লড়াই, এটা একটা স্ট্রাগল, জানো তো। মানে এই লড়াইটা শুধু আমি বলে নয়, এই লড়াইটা অমিতাভ বচ্চনকেও করতে হয়েছে, এই লড়াইটা শাহরুখ খানকেও করতে হয়েছে, মানে এই লড়াইটা বুম্বাদাকেও করতে হয়েছে, এই লড়াইটা দেবদাকেও করতে হয়েছে। আজকে সবাই হয়তো আমরা ওদের সাকসেসটা দেখি, চাকচিক্যটা দেখি, কিন্তু তাদেরও একটা বিশাল স্ট্রাগল পিরিয়ড গেছে। তো সব থেকে বড় এবং একমাত্র আমার মনে হয় অ্যাডভাইস হচ্ছে যে হাল না ছাড়া।
লড়ে যাওয়া, দাঁতে দাঁত চিপে লড়ে যাওয়া, তাতে অনেক কষ্ট হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু চলে যাবে, জীবনে সম্পর্ক চলে যাবে, মানুষ চলে যাবে, আশেপাশে অনেক বন্ধু সরে যাবে, অনেক কিছু হবে জীবনে, অনেক ঝড় আসবে। কিন্তু সেই ঝড় বৃষ্টি, সেই ঝঞ্ঝা উপেক্ষা করে যে দাঁড়িয়ে থাকবে, সে কিন্তু সুযোগ পাবে। সুযোগ সব মানুষের জীবনেই আসে, যে কোনো ফর্মে বা শেপে সেই সুযোগ আসবে। এবং সেই সুযোগটা যখন আসছে, আমি কি সেই সুযোগটার জন্য তৈরি, সেইটা আমাকে মাথায় রাখতে হবে। তো সেইটা আমি সবসময় বলি যারা নতুন কাজ করতে চায়, যে নিজেকে তৈরি করো, নতুন স্কিল শেখো। আমি যেমন লকডাউনের সময় অনেকটা সময় তো কাজ ছিল না, তখন কিছুই করার ছিল না, আমি কিন্তু তখন গিটার বাজানো শিখেছি, আমি আরও ভালো করে গান করা শিখেছি। আমি তখন এই যে টুকটাক এই হ্যান্ড স্ট্যান্ড ইত্যাদি নিজেই শিখেছি। কোনো দিন অভিনয় কাজে লাগবে কি না জানি না, কিন্তু যদি লেগে যায়। আমার যখন আমার পায়ে চোট লেগেছিল, তখন আমি খেলাধুলা করতে পারতাম না, তখন আমি গাড়ি চালানো শিখেছি। এবং আজকে ওই গাড়ি চালানো শিখেছি বলে আমি শচীনের মতন একটা চরিত্র করতে পেরেছি, যেখানে আমাকে দুটো ক্যামেরা গাড়িতে লাগানো, সে মানে খুবই এক্সপার্টলি ড্রাইভ করতে হয়েছে অভিনয় করতে করতে অ্যাট দ্য সেম টাইম। তো সেটা ওই সময় আমি ওই অবসর সময় শিখে নিয়েছিলাম বলে, তৈরি ছিলাম বলে আজকে আমি সেটা ডেলিভার করতে পেরেছি। তো ওইটা আমার সবসময় মনে হয় যে ফাঁকা সময়, এই যে কাজ নেই, এই সময়টা যে কাজ নেই, আমি বাড়িতে বসে থাকলাম, দুঃখ পেলাম, প্রচুর নেশা ফেশা করে ডিপ্রেশন, 10টা ফেসবুকে পোস্ট লিখলাম, তার থেকে তুমি 10টা ভালো সিনেমা দেখো, 10টা ভালো বই পড়ো, 10টা নতুন কিছু করার চেষ্টা করো, নতুন একটা স্কিল শেখার চেষ্টা করো। আমার তো সেটা মনে হয়। ড্যানিয়েল ডে লুইসের কথা আমি বারবার বলি। ড্যানিয়েল ডে লুইস তো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, কিন্তু উনিও কিন্তু যখন অবসর সময় থাকেন, উনি কার্পেন্ট্রি করেন, উনি শু মেকিং করেন। এটা আমরা ভাবতেই পারি না, যার বাড়িতে 3টে অস্কার রয়েছে, হ্যাঁ, সে তার বাড়িতে বসে কার্পেন্ট্রি করছে, ওরকম একটা কাজ করছে, যেটা হয়তো দূর থেকে দেখে উনি বাবা এ তো কাটছে, কিন্তু ওটাও একটা কাজ, ওটাও একটা শেখা, ওটাও একটা স্কিল। তো সেটাই আমার সবসময় মনে হয় অভিনেতা বা যে কোনো শিল্পীরই সবসময় ওই প্রসেসটার মধ্যে থাকা উচিত। তাতে কি হয়, ওই সময়টাও কেটে যায়, ডিপ্রেশনও গ্রাস করে না, এবং পরবর্তীকালে যদি কোনো সিনেমায় আমাকে ওই কিছু জিনিস করতে হয় যেগুলো হয়তো লাগবে, হয়তো কেউ সাঁতার কাটতে পারে না, তাকে আমি বলবো যে যাও গিয়ে সাঁতার শেখো। হয়তো কোনো সিনেমায় ভটভটির মতন কোনো সিনেমা আসবে যেখানে তোমায় গঙ্গায় সাঁতার কাটতে হবে, তখন তুমি তৈরি থাকবে। সুযোগ আসবে। আর আমার মনে হয় কি জানো, আরেকটাও বড় জিনিস আছে, যেটা সুযোগ যেমন একটা জিনিস, সেটা হলো অনেকের ক্ষেত্রে সময় একভাবে মানে একভাবে ব্যবহার করে না সময় বিভিন্ন মানুষের সঙ্গে। সময় কোনো সময় খুব তাড়াতাড়ি অনেক কিছু দিয়ে দেয়, সময় আবার কোনো সময় অনেকক্ষণ অপেক্ষা করায়, অনেক দিন অপেক্ষা করায়। এই যে তুমি বলছো লেগে থাকাটা, এই যে অপেক্ষাটা, যে আমার সুযোগ কিন্তু আসবে, আর এই বিশ্বাসটা করা খুব কঠিন কাজ, জানো তো, যে আমার না হবে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি অনেককে বলি আমার না হবে, কারণ আমি আমার কাজটায় খুব সততা দিয়ে, আমি আমার কাজটায় খুব মন দিয়ে, আমি আমার কাজটা করার জন্য আমি আমার নিজের সমস্ত কিছু তার মধ্যে দিয়ে দিচ্ছি। যদি এটা আমি করতে পারি, তাহলে আর্ট সবসময় ফেরত দেয়, দিতেই হবে, কিচ্ছু করার নেই। এই যে সময়টা, কারো সময় লাগবে, অনেক দিন হয়ে গেল কিছু তো হচ্ছে না, অনেক দিন হয়ে গেল কিছু তো কেউ তো সুযোগ দিচ্ছে না। এটা একটুখানি আমার মনে হয় একটু সমস্যার ব্যাপার। এটা অনেকেই পারে না, ধরে রাখতে পারে না। আমার জীবনের তো একটা অদ্ভুত গল্প আছে, সেটা হলো আমি তো সিনেমাই বানানোর কথা, আমি সিনেমাই বানাই, কিন্তু একটা পয়েন্টে আমি বুঝতে পারলাম যে আমার না সময় আসেনি এখনো। কিন্তু আমার এটাও মনে হলো যে আমার তো কমিউনিকেট করতেও অতটাই ভালো লাগে, আমার তো গল্প করতেও, আড্ডা মারতেও অতটাই ভালো লাগে যতটা আমার সিনেমা বানাতে ভালো লাগে, কারণ আমি বাঙালি আলটিমেটলি। সো আমি পডকাস্টটা শুরু করার পর দেখলাম মানুষ আমাকে পডকাস্টার হিসেবে বেশি চেনে ফিল্ম মেকারের চেয়ে। তো এটাও একটা জার্নির পার্ট আমার। ডেফিনেটলি আমিও এই সেম তোমার কথার সূত্র ধরেই বলি। আমি যখন একটা তো দেখো সব থেকে বড় একটা ফিনান্সিয়াল স্ট্রাগল থাকে, যে এভরিডে ব্রেড অ্যান্ড বাটার জোগাড় করা। আমিও সিমিলারলি যেই সময় আমি এইরকম অভিনয় করিনি বা তখনও সিনেমায় সুযোগ পাইনি, আমি স্কুলে
ড্রামাটিক্স টিচার হিসেবে কাজ করতাম। আমি দীর্ঘ 8 বছর কাজ করেছি অশোক হল গার্লস স্কুল, সাউথ পয়েন্ট এবং ডিপিএসে। আমার বহু ছাত্রছাত্রী এখন কাজ করে। সোহম যে প্রদীপ্ত দার সাথে অনেক কাজ করে, চ্যাপলিন করেছিল প্রথম রুদ্রদার সাথে, যে বাচ্চা ছেলেটি, ও আমার ছাত্র আর কি। তো আমি অনেক দিন ধরে, এবং ওইটাও একটা প্রসেস আমার মনে হয়েছে। তো ওইটা থেকে আমার কি হয়তো অল্প আয় হতো, কিন্তু হতো যে অ্যাটলিস্ট ঠিক আছে, চলে যাওয়ার মতন আমার গাড়ি ভাড়া খাওয়াটুকু হয়ে যাচ্ছে, বাড়িতে হাত পাততে হচ্ছে, চলে যাচ্ছে। এবং আমি অ্যাট দ্য সেম টাইম আমি এমন একটা জিনিস ভালোবাসি, আমি তার মধ্যেই রয়েছি। এবং আমি এই যে তোমাকে বলছিলাম, এরকম বড় বড় মানুষদের সাথে আমি ক্লাস করেছি, তাদের সান্নিধ্যে এসে অনেক কিছু শিখেছি। সিনেমা করতে এসে ইন্ডাস্ট্রিতে তো সবার কাছ থেকে শিখিয়েছি, কিন্তু আমি সব থেকে বেশি শিখেছি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে। কারণ ওদের বয়সে ওরা তো পৃথিবীর ওই জটিল অঙ্কগুলো ওদের মধ্যে ঢোকে একদমই। ওরা সরল, ওরা যেটুকু করেছে একদম মন থেকে ইনোসেন্টলি করেছে। তো আমি সবসময় না সেইটা ওদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি, যে ওই ইনোসেন্সটা, যে কোনো কিছু না ভেবে, কোনো কিছু না করে। এবং ওরা কিন্তু আমার সব থেকে বড় টিচার এখন অবধি। তো এই যে তুমি বললে যে সময়ের, ইরফানেরও অনেক বছর লেগেছে ইরফান খান হতে। আমাদের চোখের সামনে পরাণ বন্দ্যোপাধ্যায় আজকে সারা পশ্চিমবঙ্গ এবং আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণ বন্দ্যোপাধ্যায়েরও সময় লেগেছে, তো দুম করে তো পরাণ বন্দ্যোপাধ্যায় হননি। উনি থিয়েটার করে গেছেন। তারপর তো পরাণদাকে কতদিন আগে চিনল মানুষ। তো তুমি যেটা বললে, এটা আমি একদমই, আমার যে কথাটা তার সাথেই জুড়ে যেতে চাই, যে সময় এক একজনের জন্য, কেউ হয়তো 18-19 বছর বয়সে সেই সাকসেসটা পেয়ে যায়, কেউ হয়তো 45-50 বছর বয়সে গিয়ে সেই সাকসেসের মুখ দেখে। কিন্তু ওই যে মাঠ ছেড়ে চলে যায় সে হেরে যায়। মাঠে যে দাঁড়িয়ে থাকে, দেখো হারবে সবাই। সচিন তেন্ডুলকারও যতবার না সেঞ্চুরি করেছে তার থেকে অনেক বেশিবার জিরো করেছে। রজার ফেডারার নিজে বলেছে যে আমি যতগুলো ম্যাচ জিতেছি তার থেকে অনেক বেশি ম্যাচ হেরেছি, কেউ জানে না। তো সেই হার তো থাকবে, কিন্তু তোমাকে ওই মাঠে দাঁড়িয়ে খেলে যেতেই হবে। একদিন না একদিন তো তুমি জিতবে, এবং সেই জিতটা লোক দেখবে যে আচ্ছা এই তো জিতছে, এবং তারপরে কিন্তু ওই জার্নিটা শুরু হবে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা আমার মনে হয়, যে এখন যারা চেষ্টা করছে, হয়তো অনেকেই গিভ আপ করে দেয়, অনেকেই ভাবে না হচ্ছে না, ঠিক আছে যাই একটা 10টা-5টা চাকরিতেই চলে যায়। সে যেতেই পারে, সবার ফিনান্সিয়াল কন্ডিশন, বাড়ির অবস্থাও সবার সমান থাকে না। কিন্তু ওই হালটা ছাড়লে হবে না, ওই স্বপ্ন দেখাটা ছাড়লে হবে না। আমার মনে আছে মিঠুন চক্রবর্তী কোনো একটি শোতে একটা খুব দামি কথা বলেছে, আমি তখন খুব ছোটো কোনো রিয়ালিটি শোতেই বলেছিলেন, বুঝতে পেরেছি, আমাকেও খুব হিট করেছিল কথাটা। হ্যাঁ, যে স্বপ্ন যে এমন দেখবে যে স্বপ্ন তোমাকে রাত্রিবেলা ঘুমোতে দেবে না, এবং খালি তোমাকে তাড়না দেবে যে এই স্বপ্ন আমাকে সত্যি করতেই হবে। সেই স্বপ্ন যখন তুমি দেখা বন্ধ করে দেবে, তখন তোমার ওই লাইফ শেষ। ঘুমিয়ে আমরা যেই স্বপ্ন দেখি সেটা স্বপ্ন নয়, যেই স্বপ্ন আমাকে ঘুমোতে দেবে না সেটা আসল স্বপ্ন। দারুণ। আমাকেও খুব ইম্প্যাক্ট করেছিল এই কথাটা, কারণ এরকম প্রচুর মানুষের প্রচুর কথা আমাদের জীবনে ইম্প্যাক্ট করে। প্রচুর ইন্টারভিউজ আমি দেখেছি যেগুলো একটা সময় আমাকে খুব মানসিকভাবে আমার পুষ্টি দিয়েছে, সেই সমস্ত মানুষের কথা। আমি এটাও অনেককে বলি যে বিভিন্ন মানুষের ইন্টারভিউ দেখাটা একটা বিরাট কাজ হতে পারে একটা অ্যাক্টরের বা একটা আর্টিস্টের। আমি এই ক্ষেত্রেই বলি যে আরজিকর কাণ্ডে আমি অনেক মিছিলে হেঁটেছিলাম, কোনো দল নির্বিশেষেই হেঁটেছিলাম, একজন কলকাতার নাগরিক বা পশ্চিমবঙ্গের নাগরিক বা ভারতবর্ষের নাগরিক হিসেবে। তারপরে একটা দীর্ঘ সময় কাজ থেকে অনেক জায়গায় কাজের কথা হয়েও কেটে গেছে পরে ওই কারণে। এই সময়টাই লাস্ট 6-7 মাস 8 মাস আমি বিভিন্ন এরকম অ্যাক্টার্সদের, মানে সেটা মার্লন ব্র্যান্ডো থেকে শুরু করে শাহরুখ খান থেকে শুরু করে ইভেন বুম্বাদারও, আমি এরকম প্রচুর পুরনো ইন্টারভিউ আমি ইউটিউবে খুঁজে ইভেন তোমার পডকাস্টে যে অভিনেতারা এসছে আমি সবার দেখতাম, যে সবার জার্নিটা কি। সেখান থেকেও না প্রচুর জিনিস শেখা যাবে, সেখান থেকেও ওই যেটা বললে যে ওই মানসিক পুষ্টি। এবং এখন খুবই আমরা দেখি যে এই সোশ্যাল মিডিয়ার এজে সবার খুব না মেন্টাল সমস্যা হয়, ডিপ্রেশন হয়, মন খারাপ হয়ে যায়। আমার কাছে সেই এইগুলো হচ্ছে ওষুধ, এইগুলো হচ্ছে ওইগুলো শুনে তাদের স্ট্রাগলগুলো দেখে আমরা আজকে হয়তো ভাবি যে আহা শাহরুখ খান, আরে ইন্ডিয়ার সব থেকে বড় স্টার। এই পাঠানের আগে 10 বছর লোকটা সাকসেস পায়নি, সে তার ওয়াংখেডের মতন একটা ইনসিডেন্ট হয়েছে, তার ছেলের
ওরকম একটা ড্রাগ কেসে ফেসে গেছে, আমরা বাইরে থেকে বুঝতে পারছি না সেই মানুষটার ওপর কী ঝড়ঝঞ্ঝা বইছে পার্সোনালি। তো যতই বড় মানুষ হোক না কেন, তার কাছে যতই টাকা থাকুক না কেন, সব মানুষেরই একটা বড় স্ট্রাগল থাকে লাইফে, কোনো না কোনো। সবাই আলটিমেটলি একজন মানুষ। হ্যাঁ, সবচেয়ে বড় কথা মানুষের যে বেসিক ইমোশনস সেগুলো তো একই সবার। এবং সেটাই আমি অভিনেতা হিসাবে সেই ইমোশনগুলোই কোথাও আমার চরিত্রগুলোর মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো সে মনে হয় সেইগুলোই রিলেটেবল হতে পারে দর্শকের কাছে। এবং আমরা তো সিনেমা দেখে, আমাদের কাছে সিনেমা দেখাটা মানে একটা জিতে যাওয়া ছিল, কারণ আমরা সবাই টেকনিক্যালি নিজের লাইফে সবসময় মনে হতো আমরা পারছি না, আমরা হেরে যাওয়া। তো আমরা যখন ওই বড় পর্দায় দেখছি যে বুম্বালা জিতে যাচ্ছে 20 জনকে মেরে, আমাদের জিতে যাওয়া, তো ওটাই তো ইন্সপিরেশন, ওটাই তো হোপ, যেই হোপটার কথা তুমি বলছি। ঠিক ঠিক। ফুলপিসি ও এডওয়ার্ড আসছে, আমরা এই এপিসোডটা শেষ করব। আজকে এপিসোডটা অ্যাকচুয়ালি আমার এক্সপেকটেশন একটা ছিল, বাট জেনারেলি যেটাই হয়, আমি কোনোদিনই এরকম কোনো এজেন্ডা নিয়ে পডকাস্ট করি না যে এই পডকাস্টটা না এই জিনিসটা বের করতে হবে, এরকম কোনো কিছু নেই আমার মনে হয় ফ্রি ফ্লোয়িং কনভারসেশন বা একদম স্বতঃস্ফূর্ত কথোপকথন, এর বাইরে পৃথিবীতে এর চেয়ে সত্যি আর কিছু নেই। তো আমি আজকের কথোপকথনটাও এইভাবেই কীরকম একটা অদ্ভুত স্বতঃস্ফূর্তভাবেই কোন দিকে নিজের মতো করে বাঁক নিয়ে চলে গেল। শেষ করতেই হয়, আমাদের একটা টাইমের লিমিট আছে, না হলে কথা বলতে খুব আড্ডা মারতে মজাই লাগছে খুব। ফুলপিসি ও এডওয়ার্ড আসছে, ফুলপিসি ও এডওয়ার্ড থেকে মানুষ কি এক্সপেক্ট করবে? উইন্ডোজের সব সিনেমা থেকে মানুষ যেটা এক্সপেক্ট করে বা এতদিন এক্সপেক্ট করে পেয়ে এসছে, সেটা হচ্ছে একদম একটা বাঙালি ইমোশন, যেটা মানুষ বারবার খুঁজতে চায়, এই সময় দর্শক খুঁজতে চান। তার সাথে অনেক দিন পর আমার মনে হয় বাংলায় একটা দারুণ হুডানিট হয়েছে। এই হুডানিটও তো একটা জনরা অফ সিনেমা, যে কে খুনটা করলো, এইটা তো মানুষের খুব জানতে ইচ্ছে করে, মানুষ তো কৌতূহলী খুব। এবং হুডানিটের একটা সারা বিশ্বে একটা সাংঘাতিক গ্রহণযোগ্যতা আছে, একটা গ্রহণযোগ্যতা আছে। তো এইটা খুব ইন্টারেস্টিং যে একাধারে একটা ওয়েস্টার্ন হুডানিট স্টাইলে যে একটা খুন হয়েছে, সেই খুনটা কে করেছে তার একটা অন্বেষণ সারা সিনেমা জুড়ে ফুলপিসি করছে, সে নিজেও খুন করেছে কিনা নোবডি নোজ। তার সাথে যে বাঙালি ইমোশন, একটি ফেলে আসার সময় ওই জমিদার বাড়ি এবং তাদের কিছু রীতিনীতি ইত্যাদি, খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা যেখানে শ্যুট করেছি মহিষাদল রাজবাড়িতে, ওখানে কিন্তু এখনও ওই রকম বাড়িঘরদোর ওই রকম, মানে ওদের ফিলটা আছে জমিদার। এবং ওদের যে এখন একমাত্র লাস্ট যে বংশধর রুদ্র, খুবই প্রিয় আমার ছোট ভাইয়ের মতন, এই কদিন আগে কলকাতায় এসেছিল, আমার সাথে দেখা করে গেছে। তো ও এখন ওই ধুতি পাঞ্জাবি পরে সকালবেলা টিকা লাগিয়ে মন্দিরে পুজো দিয়ে, ওই জমিদার 16 বছর বয়স, কিন্তু ওর বাবা দাদু সবাই এখানে সাউথ সিটিতে থাকে, ও ওখানে থাকে। তো ওই যে জমিদারি, ওর একটা ওই আরাম কেদারায় বসে একটা জমিদারি হাব ভাব, ওইটা কিন্তু ওর মধ্যে আছে। তো আমার বেশ মজা লেগেছে ওর সাথে আলাপ করে, ওই একটা ফিলিং আছে। এবং ফুলপিসি অ্যান্ড এডওয়ার্ডের যে কাস্টটা আছে, আমার মনে হয় ইটস ওয়ান অফ আ কাইন্ড। ওরকম অনসেম্বল মানুষ অনেক দিন বাংলা সিনেমায় দেখেনি। তো ওইটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বেশ, উইশ ইউ এ ভেরি খুবই বেস্ট অফ লাক ফর ফুলপিসি ও এডওয়ার্ড। আর আমার মনে হচ্ছে যে আজকে সময়ের অভাবে আমাদের সময়ের অভাব বলতে 1 ঘন্টায় কিছু হয় না, 1 ঘন্টায় অ্যাকচুয়ালি আড্ডা 2 ঘন্টা 3 ঘন্টাও চলতে পারে বলে মনে হয়। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করতে হবে, উইথ এ লটস অফ বেস্ট অফ লাক ফর ফুলপিসি ও এডওয়ার্ড। হোপফুলি আমাদের এরকম আড্ডা আরও একদিন খুব রিসেন্ট ফিউচারেই হতে পারে, এবং সেটাতে আমি চাইবো যে সেই আড্ডাটার সঙ্গেও তোমার একটা কাজ যুক্ত থাক, কারণ আলটিমেটলি সেটা তোমার জন্য ভালো, আমাদের জন্য তো ভালোই হয়। থ্যাংক ইউ, খুবই মজা লাগলো আমার তোমার সঙ্গে আড্ডা দিয়ে। কিছু পডকাস্টে আমার খালি মনে হতো অরুণাবদা আমাকে কেন ডাকছে না, এই তো আমরা শুটিংয়ের সময় একটু আড্ডা মেরেছিলাম। তো এরকম একটা পডকাস্ট যেখানে অ্যাকচুয়ালি কিছু কথা বললে যেগুলো মানুষের কাছে পৌঁছলে আমার মনে হয় বেটার, সোল কানেকশন, ওরকম একটা পডকাস্ট। কারণ আত্মিক কথাবার্তা তো ওরমভাবে ডিরেক্টলি বলা যায় না। আমরা হয়তো কখনো আলাদা করে ক্যামেরার বাইরে আড্ডা মারতে বসলে হয়তো অনেক কথাই এরকম হবে, আরও ঘন্টার পর ঘন্টা অনেক কথা হবে সিনেমা নিয়ে, সাহিত্য নিয়ে, সমাজ নিয়ে, মানুষ জীবন নিয়ে। কিন্তু সত্যি, এবং এই পডকাস্টটা আমার মনে হয় যারা দেখেন নিয়মিত, আমার মা তোমার একজন কিন্তু এভরিডে তোমার দর্শক, আমার মা ভীষণ। থ্যাংক ইউ আমার তরফ থেকে। তো আমার 2টো পডকাস্ট আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, একটা হয়ে গেল,
আরেকটা হয়তো কখনো হবে না, কিন্তু আজকে এই পডকাস্টটা শেষ করব রাহুলদাকে মনে করে, কারণ রাহুলদার সাথেও এরকম প্রচুর আড্ডা হতো আমাদের। আমরা যেহেতু দুজনেই ইস্ট বেঙ্গল ফ্যান, দুজনেই বাঙাল, এবং দুজনেরই সাহিত্য সিনেমার যে আইডিয়েশন, ভালো সাহিত্য বা ভালো সিনেমা, সেটা এক। তো খুব মিস করবো রাহুলদাকে, এবং সব জায়গায় তো বলতে পারি না, বাট আজকে সোল কানেকশনে এসে অন্য একজন পডকাস্টার সহজ কথার কথা বলছি। জাস্ট রাহুলদা, উই মিস ইউ, উই লাভ ইউ। ইয়েস, এই কথাটা বললেই আমি এই কথাটা অ্যাভয়েড করি খুব, মানে খুব অন স্ক্রিন আমি এই কথাটা ঠিক করে বলে উঠতে পারি না, মানে কোথাও না কোথাও ইমোশনাল হয়ে যাই না, এই বারবার। যে সোল কানেকশন না, তো রাহুলদার আত্মাটা তো কোথাও এদিকে আশেপাশে আছে, তো অবশ্যই আছে, রাহুল থেকে গেছে, ওই সোলটাই আমরা কানেক্ট করলাম আজ। রাহুল থেকে গেছে। এবং আমি তো আমার মনে হয় যখন আমি একটা এপিসোড করলাম তারপরে, যে রাহুল চলে যাওয়ার পরে, সেই এপিসোডে আমি নিজেকে ধরে রাখা খুব ডিফিকাল্ট ছিল, কারণ রাহুল যখন সহজ কথা শুরু করে তখন রাহুল আমাকে একটা জিনিস মেসেজ করে বলেছিল যে দাদা, তোমার থেকে ইন্সপায়ার্ড হয়ে শুরু করলাম কিন্তু। হ্যাঁ, আমি বললাম বেশ করেছো, এটাই তোমার মতো মানুষেরই তো করা উচিত, আর কেউ করুক না করুক তোমার মতো মানুষেরই তো করা উচিত। এনিওয়ে, সহজ কথা আর থাকছে না, বাট আমরা চেষ্টা করব যে মিনিংফুল কনভারসেশন যতদিন বাংলায় টিকিয়ে রাখা যায়। সো যে সোল কানেকশন পডকাস্ট, সেটা সবসময় চেষ্টা করবে উইথ রাহুল সবসময় আমাদের সঙ্গেই থাকবে। উই মিস ইউ রাহুল, রিয়েলি। সো আজকের এপিসোড এখানেই এরকম একটা নোটেই শেষ করব, বাট এটাও বলছি যে রাহুল কিন্তু কোথাও যায়নি, রাহুল আছে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।